গল্প আমি সব ধরনের শ্রোতা কিংবা পাঠকদের জন্য লিখি। একটা গল্প আমার জন্য হোক, কারণ লাখো মানুষের মধ্যে থেকেও এই মানুষটা কোথাও একা, বড্ড একা। শুধু আমি কেন, আমার মতো কত শতজন রয়েছে যারা একাকিত্ব খোঁজে একাকী মনটার সঙ্গে আলাপ জমাতে। শহরের ব্যস্ততা, ভিড়, কোলাহল এগুলো থেকে দূরে গ্রাম্য পরিবেশে, যেখানে লোকজন বড্ড সরল, নির্জন একটা ঝাউবন থেকে থেকে সমুদ্রের গর্জন, কোথাও সাদা বালিতে, কোথাও বা সবুজ ঘাসে হাঁটা চলা, খাওয়া দাওয়া বড্ড সাধারণ এবেলা কিংবা ওবেলা। এমনই এক গল্প লিখতে আবারও পথ চলা, কাঁধে ব্যাগ, হাতে ক্যামেরা নিয়ে নতুন গন্তব্যের পথে বহরমপুরের ভোলা। শীতের আমে শরীরে মেখে আবারও পথ চলা শুরু। ট্রেনটাও ভীষণ চেনা, বেলা 3:30 ডাউন লালগোলা প্যাসেঞ্জার। খোলা জানলা দিয়ে আসা পরন্ত বেলার রোদ, সেই সঙ্গে ট্রেনের কুঝিকঝিক মনকে করেই ছাড়ে এনার্জেটিক। এইসব ভাবনার মাঝেই আমাদের ট্রেন পৌঁছে গেল ভাবতা স্টেশন। শীতকালের পরন্ত বিকেলে শালপাতায় গরম গরম ঘুগনির পরিবেশন আর তার স্বাদ আস্বাদনের মধ্যে দিয়েই আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথে পলাশী স্টেশন। সূর্য ডুবে যাওয়ার পর প্রতিদিনের অভ্যেস বাধ্য করল ফ্লাক্সের ঢাকনা খুলে চায়ের কাপে বাড়ি থেকে নিয়ে আসা গরম গরম চা ঢালতে। আমার মতো পুরুষরা হয়তো চুমু ছাড়াও থাকতে পারে, কিন্তু চা ছাড়া নেভার। তবে এবার চিনি ছাড়া চা, কারণ বয়সটা বাড়ছে, টেক কেয়ারটাও খুব দরকার। লালগোলা প্যাসেঞ্জার আজ কৃষ্ণনগরে মিনিট 10 অ্যাডভান্স। সেই সুযোগে বহুদিন পরে হাতে তুলে নিলাম 20 টাকায় 3 পিস। বছরে এক আধটা দিন খাওয়া যেতেই পারে, এই বলে মন আর পেটের সঙ্গে সমঝোতা করিয়ে নিলাম। পানি হবে, পানি বোতল, পানি পানি। চাকদা ছাড়ার পর চায়ের নেশাটা আবারও পেয়ে বসলো। জানি এটাই শেষ চুমুক, কারণ ফ্লাক্সে আনা চায়ের স্টক এবারের মতো শেষ। তবে পালপাড়াতে এই ট্রেনের হল্ট রয়েছে দেখে নিজের নামের পদবি নিয়ে মনে মনে একটু গর্ববোধ করলাম। ট্রেন যখন ব্যারাকপুর পৌঁছালো তখন সময় ঘড়ি বলছে সন্ধ্যে 7:27। সারমেয় সম জানলার বাইরে মুখ বের করে বিরিয়ানির ঘ্রাণ নেওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। ট্রেন দমদম জংশন ছেড়ে আসার পর প্রায় ফাঁকা কামরা যাত্রী বলতে গুটি কয়েক লোকজন ঠান্ডায় গুটিসুটি মেরে পড়ে আছে। বাইরের ঠান্ডার দাপট ঠিক কতটা সেটা অনুভব করার জন্য অভ্যেসবশত একবার দরজার বাইরে উঁকি দিলাম। ঠান্ডা বেশ ভালোই। ট্রেন যখন শিয়ালদা স্টেশন পৌঁছে তার যাত্রা শেষ করলো তখন সময় ঘড়ি বলছে রাত 8:17। হাজারো মানুষের ভিড়ে পা মিলিয়ে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। বাইরে বেরিয়ে দেখি প্রতিদিনের মতোই আলোয় সেজে উঠেছে শিয়ালদা স্টেশন, আর কলকাতার তাপমাত্রা বলছে 22 ডিগ্রি। খুব বেশি সময় অপেক্ষা না করে চটপট স্মার্টফোনটা বের করে এক জনপ্রিয় অ্যাপ ব্যবহার করে ক্যাব বুক করে নিলাম গন্তব্য যখন হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্স। শিয়ালদা স্টেশন চত্বর পেরিয়ে আসার সময় অনেক উকি দিয়েও খুঁজে পেলাম না সেই পরোটার দোকান যা বাঙালিকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করেছে। তবে যেটা পেলাম সেটা আগামী সোমবার শিয়ালদা থেকে খাগড়াঘাট ফিরে যাওয়ার হাটে বাজারে এক্সপ্রেসের পড়ে থাকা ট্রেনের শেষ একখানা কনফার্ম টিকিট। রবি ঠাকুরের হারানো নোবেল আজ অবধি খুঁজে পাওয়া না গেলেও বছরের পর বছর ধরে এই রবীন্দ্র সেতু যে বহু মানুষের পারাপারকে নিশ্চিত করেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। সময় রাত 8:53। ট্যাক্সি আমাকে নামিয়ে দিল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে। যেহেতু আগামীকাল সকালে আমার ট্রেন, তাই আজ রাত্রের রাত্রিবাস হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে রুম বুকিংয়ের ক্রাইটেরিয়া ট্রেনের পিএনআর নম্বর, সঙ্গে সচিত্র পরিচয়পত্র। 12 ঘন্টার জন্য ডবল বেড এসি রুম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বেড থেকে বাথরুম। সব থেকে বড় কথা, বিছানা থেকে লাফ দিয়েই প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেন ধরা যায়। নিচেই রয়েছে ফুড কোর্ট, ওখান থেকেই রাতের খাবারটা অর্ডার করলাম। আইটেম বলতে 1 বাটি গ্রিন স্যালাড, একটা অমলেট, খানতিনেক রুটি, একটা ফিশ চপ আর 4 পিস বেকড রসগোল্লা। যদিও রসগোল্লার কনজিউম ওই খান 2। 8ই ডিসেম্বর রবিবার, ঘড়িতে সময় 7:40। সকালটা শুরু করলাম 1 কাপ চা আর বাড়ি থেকে নিয়ে আসা বিস্কুট দিয়ে। চায়ের দাম নিয়েছিল 20 টাকা, আর টেস্ট পুরো এক ঘর। সময় সকাল 8:39। বেরিয়ে এলাম হাওড়া স্টেশন থেকে, কারণ আমার জন্য নির্ধারিত 12 ঘন্টা অতিক্রান্ত। এবারে গন্তব্য শালিমার স্টেশন। বাইরের তাপমাত্রা বলছে 21 ডিগ্রি, আর গরমের দাপট এমনই যে এই ডিসেম্বরেও কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। প্রত্যেকবার অ্যাপ থেকেই ক্যাব বুক করি, এবারে ক্যাব আসতে দেরি হচ্ছে দেখে লোকাল একটা ট্যাক্সি নিলাম। হাওড়া স্টেশন থেকে শালিমার অ্যাপ বেস ট্যাক্সিতে
ভাড়া 200 টাকার কিছু বেশি, কিন্তু লোকাল ট্যাক্সি ভাড়া বলে 400 টাকা। পার্কিং দিতে হবে, এটা একটা বিরাট ইস্যু। বিশেষ করে হাওড়া, সাঁতরাগাছি কিংবা কলকাতা স্টেশনে চলে এই পার্কিং সিন্ডিকেট। দোকানে যায় না, বিভিন্ন মার্টগুলো আছে না, শপিং মার্ট, সেখানে অনেক কিছু কিনি, তারপরে বলে যে স্যার ওই ক্যারি ব্যাগ নেবেন, ক্যারি ব্যাগের জন্য এক্সট্রা 20 টাকা 30 টাকা দিতে হবে। এখন সেরকম ব্যাপারটা এখানে চলে এসেছে, মানে যা ক্যাব ভাড়া তার সঙ্গে আবার আলাদা করে পার্কিং। আর নন অ্যাপ বেস ট্যাক্সি বুক করার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। ট্রেন আছে শুনলেই এরা নানা রকম নাটক শুরু করবে। শিক্ষা জীবনের প্রতি মুহূর্তেই দরকার, আজও তার ব্যতিক্রম নেই। শালিমার স্টেশনের কিছু আগেই দেখি কাজের জন্য রাস্তা বন্ধ রয়েছে। অগত্যা নেমেই পড়লাম, ভাবলাম এইটুকু পথ হেঁটেই চলে যাব। কিন্তু এটা ছিল আমার দ্বিতীয় ভুল। একে তো রোদ, তার উপরে এমন এক জায়গায় আটকে গেলাম যেখানে প্রায় ঘাড়ের উপর দিয়ে শান্টিং করছে দুটো ট্রেন। এই জায়গায় দাঁড়ানো অবশ্যই রিস্কি, কিন্তু কিছু করার ছিল না, কারণ ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশন ছেড়ে যাওয়ার মাঝে আর মাত্র মিনিট 15 সময় আমার হাতে রয়েছে। আর 5টা প্যাসেঞ্জারের মতোই এক হাতে ব্যাগ নিয়ে রেল লাইন টপকে হাজির হলাম শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12821 শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আমার গন্তব্য প্রতিবেশী রাজ্য ওড়িশার বস্তা স্টেশনে। হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারতের এই বস্তা স্টেশনে কোনো স্টপ নেই, আর হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছিগামী লোকাল ট্রেন ঠিক কতটা লেট করবে তা আমার জানা নেই। অগত্যা শালিমার থেকে শুরু হোক শুভযাত্রা। শালিমার থেকে বস্তা পর্যন্ত ধৌলি এক্সপ্রেসের এই জার্নিতে আমার কামরা ছিল C2 এসি চেয়ার কার, আর বলার অপেক্ষা রাখে না, এই টিকিটও আমি তৎকালীন কেটেছিলাম। ট্রেনে উঠে নির্ধারিত সিটে বসে অনুভব করলাম ভেতরের টি শার্ট ঘামে ভিজে চপচপে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে, বিশেষত দিনের বেলায় শীতের পোশাক গায়ে দেওয়াটা চূড়ান্ত বোকামি। শালিমার থেকে বস্তা পর্যন্ত এই ট্রেনে আমার টিকিটের দাম পড়েছিল 600 টাকা। সময় সকাল 9:36। ট্রেন সাঁতরাগাছি স্টেশন পার করার পর মনে পড়ল ব্রেকফাস্ট করাই হয়নি। সকালে হাওড়া স্টেশনের ফুড কোর্ট থেকে চায়ের সঙ্গে অর্ডার করেছিলাম ব্রেড আর ডিম সিদ্ধ, কিন্তু সময়ের অভাবে সেগুলো আর খাওয়া হয়নি। এখন খেতে গিয়ে দেখি ব্রেড পুরোপুরি ঠান্ডা। এই ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকার সুবাদে 50 টাকার বিনিময়ে কিনলাম ব্রেড অমলেট। সঙ্গ দিল ফিশ চপ আর নিজে হাতে তৈরি সালাদ। সকাল 11:11। ঘুমটা যখন ভাঙলো, ট্রেনটা ততক্ষণে পৌঁছে গিয়েছে খড়গপুর জংশনে। শরীরটাকে সিট থেকে টেনে হিঁচড়ে উঠিয়ে এনে দাঁড় করালাম দরজার ধারে। শীতকালে চলন্ত ট্রেনের দরজার ধারে দাঁড়াতে কেমন যেন অস্বস্তি লাগে। আর যদিও সেই অর্থে কোনো ট্রেন ব্লক নয়, তবুও চলার পথে 2-1টা ট্রেন কিংবা স্টেশনকে এই গল্পের অন্তর্ভুক্ত করাই যায়। সময় বেলা 12:40। শালিমার থেকে পাক্কা 200 কিলোমিটার পথ চলে ধৌলি এক্সপ্রেস আমাকে নামিয়ে দিল ওড়িশার বালেশ্বর জেলার বস্তা স্টেশনে। বস্তা দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খুব ছোট্ট একটা স্টেশন। শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস এবং জগন্নাথ এক্সপ্রেস ছাড়া আর কোনো মেল এক্সপ্রেসের এই স্টেশনে হল্ট নেই। বস্তা স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল অটো, যেটাতে চড়ে বস্তা থেকে এবার আমার গন্তব্য যমুনাশল সমুদ্র সৈকত। দূরত্ব ওই 32 কিলোমিটার মতো। সময় লাগতে পারে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো। কলকাতার দিক থেকে যারা গাড়ি নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা NH16 বা কলকাতা চেন্নাই জাতীয় সড়ক ধরে খুব সহজেই চলে আসতে পারবেন। সড়কপথে দূরত্ব 231 কিলোমিটার। সময় লাগতে পারে 5 ঘন্টার কিছু বেশি। বস্তা বালিপাল রোড ধরে কিছুটা চলে আসার পর জামশুলি। এই জামশুলি থেকে একটা রাস্তা চলে যাবে ডান দিকে। এই রাস্তা ধরে গেলেই পৌঁছে যাওয়া যায় যমুনাশল। এদিকে রাস্তাঘাটের অবস্থা যথেষ্ট ভালো, জিপিএস কিংবা ইন্টারনেট কানেকশনও যথেষ্ট স্ট্রং। বস্তা থেকে এই যমুনাশল হচ্ছে প্রায় 33 কিলোমিটার, আবার এই বস্তা থেকে বালেশ্বর হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটারের কিছু বেশি, ওই 31-32 মতো। বস্তা থেকে যমুনাশল যাওয়ার পথেই দেখে নেওয়া যায় লঙ্গালেশ্বর হরপার্বতী মন্দির। সম্পূর্ণ গ্রামের পরিবেশে, মাঠের মধ্যে, পুকুরের ধারে, বটগাছের ঝুড়ির নিচে এই মন্দির ঠিক যেন আমাদের ছোট্টবেলার সেই গ্রামের পরিবেশের কথাই মনে করিয়ে দেয়। শান্ত পরিবেশ, গাছের ছায়া মনের মধ্যে আলাদাই শান্তির বার্তা বহন করে। এই পথে আরও একটা মন্দির রয়েছে, মানধাতা জগন্নাথ মন্দির। যদিও বেলা হয়ে যাওয়ার কারণে মন্দিরের গেটে ততক্ষণে ঝুলে গিয়েছে তালা। রাস্তার যখন প্রায় শেষ, অদূরেই দেখা দিল
ঝাউবনের আড়ালে এক নতুন সমুদ্র সৈকত। বোর্ডে নাম লেখা রয়েছে যমুনা শোল। নতুন এজন্যই বলছি, কারণ এর আগে অবধি এই জায়গার নাম আমি অন্তত শুনিনি। রাস্তা শেষে একটাই চায়ের দোকান, আর কোথাও কোনো দোকান নেই। বাঁ দিকের এই রাস্তাটা সোজা চলে গিয়েছে ঝাউবনকে পাশে রেখে। প্রায় নির্জন ঝাউবনে তখন রাজত্ব করছে স্থানীয় পিকনিক পার্টি। রাস্তাটা গিয়ে মিশেছে একটা মাঠের সাথে। তার এক পাশ দিয়ে সামান্য পথ চলে পৌঁছে গেলাম এই অঞ্চলের একমাত্র হোমস্টে যমুনাশুল গিরি ফার্ম হাউস, যার তত্ত্বাবধানে রয়েছে নেচার স্টে ইকো ট্যুরিজম। এখানে পা রেখে প্রথমেই আলাপ হলো হোমস্টের মালিক হেমন্তবাবুর সঙ্গে। হেমন্তবাবু ওড়িশার লোক, বেশ সাদামাটা ব্যবহার। ওই শহরে ব্যবসায়ীদের মতো ব্যাপারটা এখনো ঠিক রপ্ত করে উঠতে পারেননি। এমনই তো হয় গ্রামের মানুষজন। এটা হচ্ছে আপনাদের 4 বেডরুম, তাই তো? বাহ, এসিও আছে। পরিচিত হলাম ওনার হোমস্টের অ্যাকোমোডেশন ব্যবস্থার সঙ্গে। শহুরে মানুষদের কথা মাথায় রেখেই ঘরের মধ্যে এসি লাগানো হয়েছে। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব নকশা, মাথায় ফল সিলিং, মেঝেতে পার্টেক্সের আয়োজন। মনেই হবে না এটা কোনো গ্রামের হোমস্টে। ওনাদের এখানে 4 বেড এবং ডবল বেডরুম রয়েছে। রয়েছে এসি নন এসি অপশন, আর প্রত্যেকটা রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট। পুরাতন এবং আধুনিকতার অদ্ভুত মেলবন্ধন। আর রেস্টুরেন্ট ওসব নেই। এখানে রান্না হয় কাঠের জালে, বাইরে উনুন রয়েছে। অনেকটা জায়গা জুড়ে এই গ্রাম্য ফার্ম হাউস। ভেতরে ধান থেকে সবজি সবকিছুরই চাষ হয়। ওনাদের পরিকল্পনা এটাই যে আগামী দিনে যে সমস্ত গেস্টদের খাবার পরিবেশন করা হবে তার অধিকাংশই হবে অর্গ্যানিক। শহুরে বিলাসিতার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে আরও 5টা কটেজ। তারও মধ্যে একটা কটেজ থাকবে স্পেশাল, একটু হাই ক্লাস গেস্টের কথা মাথায় রেখে। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হলো পাতিলেবু শরবত। পরামর্শ দিলাম, শীত গ্রীষ্ম কিংবা বর্ষা গায়ে মাখা সাবান থেকে পানীয় ডাবেই একমাত্র ভরসা। সম্ভব হলে আগামী দিনে ওটাই ফাইনাল করা হোক। তবে পানীয় জলের ক্ষেত্রে সিলপ্যাক পানীয় জলের বোতল এখানে অ্যাভেলেবেল। স্নান পর্ব শেষ করে হাজির হলাম ডাইনিং এরিয়াতে। গেস্টরা এখানেই খাওয়া দাওয়া করে থাকে। টেবিলে যা কিছু সাজানো রয়েছে সবটাই ঘরোয়া হাতে রান্না। এক ঝলকে পরিচিত হলাম চেনা কিংবা অচেনা আইটেমগুলোর সঙ্গে। শাক, করলা ভাজা, আলু বরবটি, ছোট মাছ ভাজা, শুক্তো, পমফ্রেট মাছ ভাজা, ডাল। উড়িয়াতে কি মাছ বলে এটাকে? আজি মাছ। এটা হচ্ছে একটা আমুদি মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ। চালতার চাটনি, আর সেই সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। মোটামুটি আইটেম সব একই থাকবে, কিছু মাছ চেঞ্জ হবে না। এই দুটো মাছ থাকবে তো? আর শেষ পাতে ছিল হচ্ছে মাছের আচার। আমরা যারা অনেকে শহর থেকে আসি, বিভিন্ন জায়গায় গিয়ে না ওই চাইনিজ খাবার দাবার একটু ডিমান্ড করি। পাহাড়েও আজকাল গিয়ে অনেক জায়গায় চাইনিজ পাওয়া যায়। এটা কিন্তু গ্রাম, এবং এখানে কিন্তু যে সমস্ত খাবার দাবার আমি খাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, এটা কিন্তু প্লেন বাড়ি রান্না। তো এখানে কিন্তু ওসব খাবার পাবেন না, চাইনিজ কিছু পাবেন না। ঘরোয়া যা খাবার, ভাত ডাল সবজি মাছ, সেরকম কিন্তু খাবার দাবার পাবেন। এইটাকে একটু মাথায় সেট করে নেবেন যারা এখানে বেড়াতে আসছেন। এবারে এনাদের ফুড প্যাকেজের দিকে একটু আলোকপাত করি। এনাদের প্যাকেজ শুরু হয় লাঞ্চ দিয়ে। সন্ধ্যেবেলায় থাকে চা এবং ইভিনিং স্ন্যাক্স। রাত্রে ডিনারে থাকে রুটি কিংবা ভাত সঙ্গে চিকেন, এবং পরের দিন সকালে চা বিস্কুট। তারপর ব্রেকফাস্ট করে এনাদের প্যাকেজ শেষ হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ভাত ঘুমটাকে স্যাক্রিফাইস করে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম। সামনের মাঠে চলছে ক্রিকেট ম্যাচ। দর্শকদের ব্যস্ততা কয়েকটা শহুরে মূর্তিকে দেখেও যেন দেখল না। শেষ বিকেলে পিকনিক পার্টিরা জিনিসপত্র গুছিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হেমন্তবাবু তার এলাকার সঙ্গে আমাদের পরিচিত করাচ্ছিলেন। কথায় কথায় জানতে পারলাম এই সব শালগাছ ওনাদের তত্ত্বাবধানে রোপণ করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তারপর ধীরে ধীরে তা ঝাউ জঙ্গলে পরিণত হয়ে এই জায়গার শোভা বৃদ্ধি করেছে। যমুনাশল পরিচিত হয়েছে এক নির্জন সমুদ্র সৈকত নামে। পায়ে পায়ে পথ চলে পৌঁছে গেলাম ওই কাঠের তৈরি সাঁকোটার কাছে। সাঁকোটা পার করার সময় সত্যজিৎ রায়ের একটা গল্পের কথা মনে পড়ল, রতনবাবু আর সেই লোকটা। যদিও এই সাঁকোর নিচে কোনো রেল লাইন নেই, রয়েছে আমফান ঝড়ের পরে প্রাকৃতিক নিয়মে সৃষ্ট একটা সংকীর্ণ জলপথ, যা সমুদ্রের দুই দিককে যুক্ত করেছে। যারা ভিডিও দেখছেন তারা তো বুঝে নিয়েছেন সমুদ্র বলতে যে মন্দারমণি বা দীঘার মতো কিন্তু নয়। টোটালি একটা ডিফারেন্ট জায়গা বলা যেতে পারে, অফবিট সমুদ্র সৈকত বা একাকী সমুদ্র সৈকত। তো যারা নির্জনতা পছন্দ করেন, একটা দিন বা দুটো দিন নীল নির্জন যাকে বলে,
তাদের জন্য জায়গাটা বেশ সুন্দর। দুজনে মিলে এলেন, সমুদ্রের ধারে একটু ঘুরলেন, একাকী ভালো সময় কাটালেন। যদি পূর্ণিমার রাত হয় তাহলে তো মানে কোনো কথা হবে না, দুর্দান্ত। আর শীতকাল তো বেলা তাড়াতাড়ি পড়ে আসছে, আর সেই কারণে সূর্য অস্ত চলে গিয়েছে, তার জন্য এই ঝাউবন আরও বেশি মানে রহস্যময় দেখাচ্ছে। আর এই ঝাউবন কিন্তু ওই দুবলাগড়িতে যেখানে গেছিলাম বা বাগদায় যেখানে গিয়েছি, ব্লগ আপনারা দেখেছেন, তার থেকে কিন্তু আয়তনও বড় আর ততটাই ঘন, মানে আরও ঘন ঝাউবন। আরও একটা বিষয় এখানে বলার, সেটা হচ্ছে যে দুবলাগাড়িতে বা বাগদাতে ওসব জায়গায় যেমন প্রচুর ওই রিসর্ট তৈরি হয়েছে না, ওখানে টুরিস্ট কিন্তু প্রচুর যায়, যেহেতু ওখানে প্রচুর রিসর্ট, জায়গাটা ফেমাস হয়ে গিয়েছে। এই জায়গায় কিন্তু থাকার জায়গা বলতে গেলে একমাত্র আমি যেখানে আছি সেই জায়গায়, আর কোনো জায়গা নেই। সুতরাং এখানে পর্যটন বা পর্যটক সংখ্যাটাও কম, সেই কারণে হয়তো প্রকৃতি এখানে অন্যরকম সুন্দর। মানে এখানে আপনি যা পাবেন সব কিছুই ন্যাচারাল। এই যে জেলেরা মাছ ধরতে যাচ্ছে তাদের নৌকাগুলো, এইদিকে ঝাউবন, লোকজন নেই, দোকানপাট নেই। আসলে লোকজন যেখানে হবে সেখানে দোকানপাট হবে, সেখানে পর্যটন বাড়বে। এবার যেখানে পর্যটন বাড়বে, লোকজন আসবে, সেখানে প্রকৃতি কোথাও হলেও একটু তার নিজস্বতা হারাবে। এই জায়গায় কিন্তু এখনও প্রকৃতি তার নিজস্বতা ধরে রেখেছে, এখনও কিন্তু সেই প্রকৃতির সে যে নিজস্ব রূপ সেটা কিন্তু হারায়নি, বা ন্যাচারাল ব্যাপারটা কিন্তু এখনও রয়েছে। আপনার পায়ের চটি বা জুতোটা খুলে দুজনে হাত ধরে খালি পায়ে ছুটে যান ওই সাগরকূলে, সমুদ্রের গর্জন, দূর দূর পর্যন্ত ঝাউবন, আর দিগন্ত বিস্তৃত এরকম সি বিচ, লোকজনের উৎপাত নেই, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, মোবাইলের টাওয়ারও ঠিকঠাক আছে, মানে সমাজ বা সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এত ঝিনুক পড়েছে না এখানে, কেউ কুড়ি নেওয়ার কেউ নেই। আমার এই জায়গায় এসে একটা কথা মনে হচ্ছে, ফ্যামিলি তো ঠিকই আছে, কিন্তু যারা কাপল না, তাদের জন্য খুব সুন্দর জায়গা। আমার মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, কিন্তু কোথায় হারাবো? আজকের দিনে তো হারানোর কোনো জায়গা নেই, কারণ যারা আমরা শহরে থাকি তারা জানি যে সব জায়গাতে লোক আছে। আমি সিনেমা হলে গিয়ে একটা একাকিত্ব সময় কাটাবো, সেখানে লোক আছে। আমি পার্কে যাব, সেখানে লোক আছে। কিন্তু এমন কোনো একটা জায়গার দরকার যেখানে আমাদের হারিয়ে যাওয়ার মতো হয়তো সুযোগ আছে, ইচ্ছে আছে, সময় আছে, কিন্তু সেই জায়গাটার সন্ধানটাকে দেবে। তো জায়গার সন্ধান ডেফিনেটলি ট্রাভেল উইথ কৌশিকই দেবে, কারণ এই বছরটা আমি একটু অফবিট জায়গার ওপরে বা একদিনের ট্যুর বা দুদিনের ট্যুর উপরে বেশি ফোকাস করেছি লং ট্রিপের পরিবর্তে। তো সেই ডায়েরির পাতায় হয়তো এই জায়গাটাও এমন একটা জায়গায়, যমুনাচল, যেটা লিখে রাখার মতো। এখানে শঙ্খ টঙ্খ সব পড়ে রয়েছে, কে কুড়ানো নেই এগুলো, এখানে এমনি সব পড়ে আছে, কে কুড়াবে এগুলো? এখানে লোকই যেখানে নাই, কত শঙ্খ পড়ে আছে এখানে, শঙ্খ ঝিনুকে ছড়াছড়ি। সময় দ্রুত ফুরিয়ে আসছে। আসন্ন সন্ধ্যার আগমনে ফেরার পথ ধরলাম। সমুদ্রের ধারে বহু দূর পর্যন্ত রোপণ করা হয়েছে ঝাউ গাছ, যা কয়েক বছর পর এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করবে। নগরের উন্নয়নে যখন কেটে সাফ করে দেওয়া হচ্ছে একের পর এক গাছ, তখন এই গ্রামাঞ্চলে বৃক্ষরোপণের এও এক উদাহরণ। কিন্তু এদের কথা কেই বা মনে রাখে? সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করে পরিবেশপ্রেমী সাজার শহুরে কায়দা এই গ্রাম্য মানুষগুলোর হয়তো জানা নেই। বাকিদের সঙ্গে কিছুটা তফাৎ রেখে এই ঝাউবনের পথে হাঁটছি। মাঝে মাঝে কানে আসছে গভীর দীর্ঘশ্বাস ফেলার শব্দ। আসলে সমুদ্রের দিক থেকে উঠে আসা হাওয়া গাছের ফাঁক দিয়ে চলাচল করার সময় এমনই শব্দ হয়। ফার্ম হাউসে যতক্ষণে এসে পৌঁছালাম তখন পুরোপুরি সন্ধে। বাইরে এক টানা ঝিঝি পোকার ডাক, কানে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন। বোধহয় এখন জোয়ার। রং বেরঙের আলোতে সেজে উঠেছে ছোট্ট এই ফার্ম হাউসটা। গাছের এক ফাঁকে উকি দিচ্ছে এক ফালি চাঁদ। বাইরে বেশ ঠান্ডা। যে জিনিসটা সব থেকে বেশি মিস করছিলাম, এক কাপ গরম গরম চা, মুড়ি আর সঙ্গে মুচমুচে পেঁয়াজি। খুব সাদামাটা আয়োজন, অনেকটা আমারই মতো। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ধনিয়া পাতা থাকলে জমে যেত। এক ঝলক বাইরে উঁকি দিতেই নাকে এলো সুস্বাদু ঘ্রাণ। কাঠের জালে কড়াইতে টকবক করে ফুটছে দেশি মুরগির ঝোল। খিদেটা কেমন যেন চাগা দিয়ে উঠল। রাত 10:15টার কিছু পরে নৈশ আহারের আয়োজনে বাইরে এসে দেখি তাপমাত্রা বলছে 23 ডিগ্রি। টেবিলে হাজির রাতের খাবার, রুটি, আলু বরবটি ভাজা, একটা সবজি, সালাদ আর সোনালি মুরগির ঝোল। এটা কিন্তু পোলট্রি নয়, আবার দেশীয় নয়, এটা হচ্ছে পোলট্রি আর দেশির মাঝামাঝি। এটা হচ্ছে সোনালি চিকেন। আর রুটি রয়েছে, রুটির পরিবর্তে যদি আপনাকে ভাত খেতে চান তো ভাতও আছে। দুটো রুটির পর এক মুঠো ভাত আমিও নিয়েছিলাম। এর কারণও ছিল লোকাল চালের ভাত। দুপুরে যে ভাত খেয়েছিলাম সের মধ্যে নয়, এটা হচ্ছে মোটা মোটা চাল, মানে এটা কিন্তু জমির চাল। পরের দিন অর্থাৎ 9 নভেম্বরের সকাল। আগের রাতে লেখালেখির কারণে ঘুমটা দেরিতেই ভেঙেছে। কাপের চাটা শেষ করে বাইরে এসে দেখি সূর্য অনেকটাই ওপরে। গাছের ফাঁক দিয়ে আসা রোদের মিষ্টি স্পর্শ শরীরে মাখিয়ে নিলাম। আর 5টা মানুষ ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে। এদিকে প্লেটে সাজানো হচ্ছে মুড়ি, আর কড়া থেকে তোলা হচ্ছে গরম গরম লুচি। একটা দোলনার সন্ধান পেয়ে কিছুটা সময় সেখানেই কাটালাম। সকাল 9টা নাগাদ স্নান পর্ব শেষ করে
তৈরি হয়ে নিলাম। সাইট সিংয়ে যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টেও কিছু ভেরিয়েশন আছে। যদি আপনারা মনে করেন যে আপনারা লুচি খাবেন না, তাহলে এক্ষেত্রে ওরা রুটি বানিয়ে দেবে, রুটির ব্যবস্থা আছে, রুটি সবজি বাকি সব একই থাকবে। যারা মনে করবেন না আমি লুচিও খাবো না রুটিও খাবো না, মুড়ি খাবো, যেমন আমি একটু মুড়ি খাবো, তো সেই মুড়ির কিন্তু ব্যবস্থাও রয়েছে। 3 রকম অপশন এখানে রয়েছে, যে কোনো একটা অপশন নিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্রেকফাস্ট সারতে পারেন। আমার ব্রেকফাস্ট একটু আলাদা। একটা লুচি, মুড়ি, আলু ভাজা, অল্প সবজি, একটা ডিম আর মিষ্টি, সব মিলিয়ে বেশ টেস্টি। সালাডটা বাদে সব কিছুই এনাদের প্যাকেজে। সকাল 9:30 নাগাদ অটো এসে হাজির, যেটাতে চড়ে আমাদের গন্তব্য কাসাফল সমুদ্র সৈকত। দূরত্ব যদিও খুব বেশি নয়, তবু এই রাস্তার অধিকাংশটাই গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। কোথাও রাস্তার মাঝে খড় বেছানো, কোথাও গ্রামের মানুষের একপাল ছাগল চড়ানো। রাস্তার ধারেই কত শত মাছের ভেড়ি, কোথাও বা সাইকেলের পেছনে খড় বোঝাই করে বাড়ির পথ ধরি। কাসাফল মার্কেট থেকে আমরা বাম দিকে রাস্তা ধরলাম। এই রাস্তাতেই রয়েছে কাসাফল বিসি হাই স্কুল। স্কুল পার করে এসে খানিকটা জায়গায় রাস্তার কাজ অসম্পূর্ণ, তারপরেই কাসাফল বিচ রোড। যে রাস্তা শেষ হবে ঝাউবনের মধ্যে দিয়ে আরও এক নির্জন সমুদ্র সৈকতে। এটাই ওড়িশার কাসাফল সমুদ্র সৈকত। অদূরে রয়েছে একটা মন্দির। ঠিক করলাম ঝাউবনের পথ ধরে হেঁটে গিয়ে ওই মন্দিরটা দর্শন করে তারপর সি বিচ দেখব। সাদা বালির ধুলো উড়িয়ে খানিকটা পথ চলা। অদূরে ছাগলগুলো মনের সুখে ঘাস খেতে ব্যস্ত, আর তাদের পাহারা দিচ্ছে স্থানীয় এক গ্রাম্য মহিলা। একটা লাল কাপড় বেছানো রাস্তা এই মন্দিরের সামনে এসেই শেষ হয়েছে। ওড়িশার অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরেও প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম রয়েছেন। আশেপাশে রয়েছে আরও 2-1টা মন্দির। সদ্য এখানে কোনো অনুষ্ঠান উপলক্ষে অনেক বাজি পোড়ানো হয়েছে, তার সব চিহ্ন পড়ে রয়েছে সবুজ ঘাসে। গাছের ছায়াতে একখানা চায়ের দোকান আপাতত বন্ধ। দোকানের গায়ে লেখা রয়েছে দোকানির ফোন নাম্বার। রাস্তার ধারেই মন্দিরের নতুন তোরণ নির্মাণের কাজ চলছে, আর মন্দিরের পেছনে বালির ওপরে দাঁড় করানো রয়েছে 3টে রথের কাঠামো। মন্দির দর্শন করে সাদা বালিতে পা ফেলে হাঁটতে হাঁটতে মনে যা কিছু এলো আপনাদের সাথে শেয়ার করি। কোনো একটা সময়ে এরকম এলো আপনার জীবনে যে আপনি সবার থেকে আলাদা হয়ে গেলেন, ছিটকে গেলেন, আর কারোর সাথে আপনার যোগাযোগ নেই। তারপর আপনি একদিন একাই সব কিছু ছেড়ে বেরিয়ে পড়লেন। পথ চলছি, মাঝে মধ্যে দেখা মিলছে ছোটোখাটো গ্রামের। তারপর হাঁটতে হাঁটতে আমি এক সময় এসে পৌঁছালাম সেই সমুদ্রের ধারে। দূর থেকে সমুদ্রের গর্জন কানে আসছিল, কিন্তু একটা সময় সেই গর্জনটার সাথে আমার কানের যে সম্পর্ক সেটা ক্রমশ ঘনিষ্ঠ হতে লাগলো। তারপর বালির ওপর দিয়ে চলতে চলতে আমি পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। চলার পথে হঠাৎই একটা এরকম ছোট্ট শঙ্খ কুড়ি পেলাম। ওটাকে সযত্নে রেখে দিলাম হচ্ছে আমার ব্যাগের মধ্যে। হঠাৎ শরীর জানান দিল খুব জল তেষ্টা পেয়েছে। ব্যাগ হাতে দেখলাম না, জল তো নেই। জল তেষ্টাকে ভুলে আবারও পথ চলা শুরু। একটা সময় এলো যখন নিজেকে আবিষ্কার করলাম এক দিগন্ত বিস্তৃত বালিয়াড়ির সামনে। আমার ডান দিকে আমার বাঁ দিকে শুধু ধুধু বালি, আর সামনে রয়েছে সমুদ্র। ভাটার কারণে জল অনেকটা পেছনে। ওই জলের কাছে পৌঁছাতে গেলে আমাকে অনেকটা পথেই হাঁটতে হবে। আমার পথ চলার কোনো শেষ নেই আমার গল্প বলার। সব মনের কথা এই জায়গায় এসে এই সাগর পাড়ে জলাঞ্জলি দিয়ে আবারও মনটা যেন নতুন করে রিফ্রেশ করে নিতে পারতাম, ঠিক যেমন করে ছোট্ট বাচ্চারা স্লেটের ওপরে কোনো কিছু লেখার পর ভিজে ন্যাকড়া দিয়ে সেগুলোকে মিটিয়ে দেয়। আমারও মনটাকে ভেবে মিটিয়ে নিতাম। তারপর আবারও ফিরে যেতাম কাজে, আবারও শুরু করতাম নতুন জীবন বাকি সবার মাঝে। এই জায়গায় এসে আমার অনুভূতি আজ যেটা সেরকম, যেখানে দূর পর্যন্ত কারোর দেখা নেই, চিৎকার করলেও কেউ শোনার নেই। এখানে কথা বলার মতো আমি আছি, আর আমার কথা শোনার মতো আমি আছি। আর সব সময় তার উপস্থিতি জানান দিচ্ছে ওই দিগন্ত বিস্তৃত সমুদ্র। দেখুন ভাটার কারণে জল কত পিছিয়ে গিয়েছে। ওইদিকে সমুদ্রের ধারে জাগে লাল কাঁকড়া। এটা দেখার পর আমার সেই হেমেন্দ্র কুমার রায়ের করাল কর্কটের কথা মনে পড়ছে। আমার সানডে সাসপেন্সে শোনা প্রথম গল্প ছিল হচ্ছে করাল কর্কট। তো সেই করাল কর্কটের কথা মনে পড়ছে। দূর বরাবর শুধু কাঁকড়ার রাজত্ব, আর কেউ নেই। আর ওইদিকে ঘন ঝাউবন চলে গেছে মাইলের পর মাইল। কাসাফল সমুদ্র সৈকত দেখে আমরা চলে এলাম কাসাফল মোহনাতে। নদী এখানে সমুদ্রের সঙ্গে মিশেছে। আশেপাশে অনেক জেলে নৌকা যেগুলো সমুদ্রে মাছ ধরার কাজ করে। নদীর ওই পার থেকে শুরু দুবলাগড়ি সমুদ্র সৈকতের সীমানা, তারপর বাগদা পরিকি হয়ে এই সৈকত চলে গিয়েছে চাঁদিপুরের দিকে। এখানেও সমুদ্র সৈকত রয়েছে, যেটা দেখার জন্য কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হয়। এখানে ঝাউবন আরও ঘন, বালির পরিমাণও বেশি।
নির্জন রহস্যের বেড়াজালে মোড়া এমন ঝাউবন কোথাও দেখিনি। দুদিকে ঘন ঝাউবন, এত ঘনত্ব যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারছে না, তার মধ্যে দিয়ে যে চূড়াগুলির মতো একটা পথ, সেখান দিয়ে পথ চলা, পুরো বালি পায়ে জড়িয়ে যাচ্ছে, অথচ গায়ে সেই বালির অস্তিত্ব থাকছে না। তো সেই পথ ধরে কিন্তু সমুদ্রের কাছে পৌঁছে যাওয়া যায় এবং ছবি তোলার জন্য তো আদর্শ জায়গা বটেই। আর সেই সাথে এই মুহূর্তটাকে, এই যে একাকিত্ব, সমুদ্রের গর্জন, মাঝে মধ্যে পাখির ডাক, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে প্রচুর ফড়িং, যে ফড়িংকে এখন আমরা আর দেখতে পারি না আমাদের শহর বা শহরাঞ্চলে। একটা সময় নিজেকে আবিষ্কার করলাম আরও একটা সমুদ্র সৈকতে, ঠিক যেন ঝাউ জঙ্গলের আড়ালে এটা লুকিয়েছিল। ভাঙা একটা নৌকা না জানি কত বছর ধরে এখানে পড়ে রয়েছে। এই সৈকতেও লাল কাঁকড়াদের অবাধ বিচরণ, কারণ মানুষের পা এই দিকটায় বড় একটা পড়ে না। আর এই সমুদ্র সৈকতে পৌঁছানোর পর আপনি কি দেখছেন? না, এখানে ঝালমুড়ি বিক্রেতা বা ফুচকা বিক্রেতা বা নানা রকম জিনিসপত্রের বিক্রেতা বা প্রচুর মানুষজন কেউ কোথাও নেই। দূরে পাল্লা দিয়ে যেন রেস লাগিয়েছে নিজেদের মধ্যে লাল কাঁকড়ার দল। এইদিকে পড়ে আছে একটা ভাঙা নৌকা, না জানি কত বছর ধরে। ওই দূরে দেখা যাচ্ছে ওই সব জেলে মাঝিদের নৌকা মাছ ধরছে। আর এই বরাবর দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেখানে প্রকৃতিকে সত্যিই উপলব্ধি করা যায়, যেখানে বলা যেতে পারে হ্যাঁ, এটাই হচ্ছে ভার্জিন বিচ। সমুদ্র উপকূলবর্তী এলাকার পরিবেশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রকৃতির নিয়ম মেনে উষ্ণ হতে থাকে, তাই এই জায়গায় শীতের পোশাক পরাটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই যে হাঁটা চলা করলাম, সমুদ্রের ধার এমনিতেই গরম, ওই শীতের পোশাক পরেছিলাম, বাপ রে বাপ, পুরো দরদর করে ঘেমে গেলাম। এসে আপাতত ওটা খুলে একটু মুক্তি পেলাম। আর এখানে ছোটোখাটো দোকানপাট রয়েছে, এখানে একটা কোল্ড ড্রিঙ্কসও নিলাম। কাঁসাফল থেকে ফিরে এলাম যমুনাশুলে। লাঞ্চ করে রওনা দেব স্টেশনের পথে। এখানে একটা কথা বলে রাখি, রাস্তার ধারে এনাদের আরও দুটো ঘর রয়েছে। ফার্ম হাউসে যদি পর্যটকের সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে ওনারা এই জায়গাতেও অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে থাকেন। সময়বেলা 1:51 আমরা লাঞ্চ পর্ব শেষ করে এখান থেকে রওনা দেবো হচ্ছে বস্তা স্টেশনের দিকে। তবে এই লাঞ্চ করার সাথে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। আমরা যখন গতকাল এসেছিলাম, তো আমাদের যে প্যাকেজ, সেই প্যাকেজ অনুযায়ী আমাদের শুরু হবে হচ্ছে লাঞ্চ দিয়ে, শেষ হবে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। মানে আজকে সকালের ব্রেকফাস্ট দিয়ে আমাদের প্যাকেজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এমন অনেকেই থাকতে পারেন যারা হয়তো সাইট সিন করে আসার পরে সরাসরি আপনার স্টেশনে না গিয়ে এখানে এলেন। এখানে এসে আপনারা রুমে খানিকক্ষণ স্টে করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে বললেন যে আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোবো। যেমন আমি এখান থেকে ট্রেন ধরছি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাঞ্চ এখানে নিতে পারেন। তো তার জন্য আপনাদের কিন্তু 50% মানে টাকা দিতে হবে। যদি আপনাদের রুম রেট হয় 1500 টাকা, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে হচ্ছে 750 টাকা এই লাঞ্চের জন্য। লাঞ্চ এবং হচ্ছে এই স্টে করার জন্য এখানে স্নান টান করলে, মানে রুমটা আপনি যেহেতু অকুপাই করছেন, এবং তার সঙ্গে ইভিনিং স্ন্যাক্সও থাকবে। এবার ইভিনিং পর্যন্ত যদি থাকেন তাহলে ইভিনিং স্ন্যাক্স, আর ইভিনিং পর্যন্ত যদি না থাকেন তাহলে ইভিনিং স্ন্যাক্স তো আপনাদের দরকার হবে না, তাহলে আপনারা লাঞ্চ করে বেরিয়ে যেতে পারবেন। গতকালের মতো আজও লাঞ্চের সব আইটেম একই ছিল, শুধু দুটো মাছের পরিবর্তন ছাড়া। আজকে ছিল পার্শে মাছ এবং ম্যাকরেল মাছ। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বিদায় নেওয়ার পালা। গন্তব্য সেই বস্তা স্টেশন। বড় ভালো এখানকার মানুষজন, খুব সিধা সাদা। আপনারা যদি আসেন না, মন খুব ভালো হয়ে যাবে। যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে আবারও ফিরে চলা। গন্তব্য বস্তা স্টেশন। তবে এই গল্প শেষ করার আগে আজকের দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা আগামী দিনে এই জায়গায় আসার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে যোগাযোগের নম্বর থেকে খরচের বিবরণ সবকিছুই দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। বস্তা স্টেশনে যখন পৌঁছালাম, তখন ট্রেন আসতে খানিকটা সময় বাকি ছিল। স্টেশনের বাইরে ছোট্ট একটা দোকানে গিয়ে এক কাপ চায়ে চুমুক লাগালাম। চা পর্ব শেষ করে প্ল্যাটফর্মে ফিরে এসে ধৌলি এক্সপ্রেসের অপেক্ষায় দেখা হয়ে গেল বেশ কয়েকটা মেল এক্সপ্রেস ট্রেনের সাথে। পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আছু। সময় বিকাল 3:56। অবশেষে শোনা গিয়েছে আমাদের ধৌলি এক্সপ্রেসের হর্ন। ট্রেন আসছে বস্তা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর নির্ধারিত সময় থেকে ধৌলি এক্সপ্রেস আজকে প্রায় 29 মিনিট দেরিতে চলছে। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে C1। টিকিট ওয়েটিং ছিল, ওয়েটিং লিস্ট 1 ছিল, কনফার্ম হয়ে গেছে। অভিজ্ঞতা বলে ওয়েটিং টিকিট সবসময় ভালো সিটেই কনফার্ম হয়। মানে ওয়েটিং টিকিট যতবারই কনফার্ম হয় ভালো সিট পাওয়া যায়। কখনো লোয়ার বার্থ, কখনো সাইড লোয়ার বার্থ, কখনো বা উইন্ডো সাইড। তো ধৌলি এক্সপ্রেসে এই জার্নিতে, মানে সাঁতরাগাছি পর্যন্ত এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 39। আর ট্রেনে ওঠার পরে দেখছি বিক্রি হচ্ছে ওই পকোড়া, চিকেন পকোড়া 50 টাকা। না দিয়ে দাও, যার শেষ ভালো তার সব ভালো। সময় বিকাল 5:30। নির্ধারিত সময় থেকে প্রায় 22 মিনিট দেরিতে ধৌলি এক্সপ্রেস এসে পৌঁছালো খড়গপুর জংশন। এইবার হচ্ছে আসল পরীক্ষা, ট্রেনটা কখন গিয়ে সাঁতরাগাছি পৌঁছায়। এইবারই হচ্ছে আসল গল্প, আসল খেলা। দেখা যাক কি হচ্ছে আলটিমেট। ধৌলি এক্সপ্রেস যখন সাঁতরাগাছি জংশন পৌঁছে তার যাত্রা শেষ করলো, তখন ঘড়ির কাঁটা রাত 8টার ঘর পেরিয়ে গেছে।
সেই সঙ্গে লাগছে দুর্দান্ত ঠান্ডা। সময় রাত 8:15। সাঁতরাগাছি স্টেশনের বাইরে থেকে ক্যাব নিয়ে রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ শিয়ালদা থেকে আমার পরবর্তী ট্রেন রয়েছে রাত 9:15। ক্যাব যখন আমাকে শিয়ালদা স্টেশনে ড্রপ করলো তখন ঘড়ির কাঁটায় রাত 8:55। আমার হাতে আরও অতিরিক্ত 20 মিনিট সময় রয়েছে হাটেবাজারে এক্সপ্রেস ধরার জন্য। শিয়ালদা থেকে সাহারসা হাটেবাজারে এক্সপ্রেসে আমার কোচ নম্বর ছিল B1 আর ডেস্টিনেশন খাগড়াঘাট রোড। ট্রেনের কামরা থেকে মশলা মুড়ি নিয়েছিলাম। দাম দেওয়ার সময় জানতে পারলাম এর দাম 50 টাকা। রাত 12:58। হাটেবাজারে এক্সপ্রেস যখন আমাকে খাগড়াঘাটে নামিয়ে দিল তখন বাইরে যেমন ঠান্ডার দাপট তেমনি কুয়াশার ঘনত্ব। রাত 12:59 আর এই হচ্ছে আমাদের খাগড়াঘাট স্টেশন। চারিদিকে যে লেভেলের কুয়াশা আর ঠান্ডা, দার্জিলিংয়ের ঘুম স্টেশনে বললেও খুব একটা আশ্চর্য হবো না। খাগড়াঘাটের টেম্পারেচার মানে আমাদের বহরমপুরের টেম্পারেচার 17 ডিগ্রি ভাবা যায়। এবার পায়ে পায়ে বিদায় নিই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্বে। রাত 1:39, দরজায় বেল মারছি, বাড়ি লোক দরজা খুলছে না। এখানেই কোথাও শুয়ে পড়ি নাকি কম্বল টম্বল বিছিয়ে? সবার জন্য আমি জাগি, আমার জন্য কেউ জাগে না। ফোন করি। হ্যালো, আরে খোলো, দাঁড়াও, কুত্তা স্বামীটা তো মরছে বাইরে, খুলো। 1 মিনিট দাও বাবা। ঠিক আছে, গুড নাইট।